জি আপা বলেন। আই ইয়ে কোথায় ডালিম? ডালিম ভাই বাড়িতে আছে কিনা আপনি কোথায় আছেন? ডাক বাড়িতে আছে না? আচ্ছা ঠিক আছে। খোঁজ খোঁজে নিয়ে আয়। আই ডালিম, ডালিম, আই হান্নান ডালিমরে পাঠা। কে যেমন চিল্লাছিস কেন? এই তোর অসুবিধাটা কি? তুই কি শুরু করছিস নাকি? তুই যে সেদিন আমরা সবার সামনে বলে আমার কোন বান্ধবীর ছেলে তোর নাকি মামা বলে ডাকে, তুই তো আমার এটা বলিসনি যে ওটা পারুলের ছেলে? বলছিস সেটা? তুই সাহস পাইলি কেমন করে পারুলের ছেলে ওই ফরিদরে মারা? তুই ওর চর মারছিস, আবার সবার সামনে বলছিস তো তোরে মামা বলে না ডাকে, যেন ভাই বলে ডাকে। তোর ভাই বলে ডাকবে কেন? সম্পর্কে তুই ওর মামা হইস, তোর ভাই ডাকবে কেন বল আমারে। আর ওর ফুফাতো বোনের সাথে তোর কিভাবে সম্পর্ক হয় রে? তোর একবার লজ্জা করে না? তুই জানিস না তোর সাথে সম্পর্ক কি? তুই কি রে এত বেকার হয়েছিস? কি আশ্চর্য, কি করছিস তুই এসব? লজ্জা তো তোর হওয়া উচিত। তুই বুঝতেছিস না তুই এই বাড়িতে তুই সম্পর্কের কথা আনতেছিস? সম্পর্ক এই বাড়ির রুচির সাথে জানা, এটা তুই জানিস না? এই বাড়ি কি আগে কেউ কোনোদিন সম্পর্ক নিয়ে এইভাবে কথা বলছে তোর মতো এরকম নির্লজ্জের মতো? আমি সব সম্পর্কের সাথে নাই। আর তুই কি, আমি ফরিদপুরিতে চিনি, আমি এসব কথা আমার কখনো কমি না। হ্যাঁ, আপনি যে প্রজেক্ট ফাইলগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এগুলো তো সবাই লোকজন জানিয়ে গেছে। এই একটার পর একটা প্রজেক্ট ফাইল নিয়ে গেলে আপনি যে ভুয়া তা প্রমাণিত হয়ে গেছে। আর এরপরে যদি আপনি প্রজেক্ট ফাইল নিয়ে যান, ধরেন লোকজন আপনার ফাইল ছিঁড়েও ফেলতে পারে, পুরাইও ফেলতে পারে। তার চেয়ে বরং আপনি একটা ব্যবসা করেন। হ্যাঁ, তো ব্যবসা তো আমি করবোই, আমি কিভাবে বসে থাকবো নাকি বেটা? তো ব্যবসা করার জন্য আমার হাতে একটা লোক আছে, একেবারে নগদ টাকার ব্যবসা। কি কর, কোথাকার লোক? নগদ টাকার ব্যবসা? কে সে? আছে লোকটার হাতে খুব ভালো ব্যবসা, নগদ টাকা হলে ব্যবসা করা যাবে। আমি লোকটারে নিয়ে আসতে পারি, বলবি? দেখ কোন লোকটা নিয়ে আসবি, কি ব্যবসা করবি না করবি, তাড়াতাড়ি যা নিয়ে আয়। দেখ। আচ্ছা ঠিক আছে, বসেন, আমি লোকটা নিয়ে আসি। যা নিয়ে আয়। ভাই, আপনি যে একটা পার্টি দেখতে বলছিলেন না, নগদ টাকার ব্যবসা, মানে পার্টিতে আমার আপন ভাই, তার আর আপনার বাগাবাগির বিষয় তো আছে অবশ্যই। আর আমার কমিশন তো আমারে দেবেনি। 5 দিলে 10,000 পাইবেন, 10 দিলে 20,000 পাইবেন, আর আপনার তো কমিশনের পাইবেন। ওই ঠিক আছে তো ঠান্ডু ভাই, মিস করেন না কিন্তু। ভাইজান, জব্বার ভাই, এই যে ঠান্ডু ভাই নিয়ে আইছি। ঠান্ডু ভাইয়ের তো ব্যবসা। ঠান্ডু ভাই, আপনার সাথে আমি পরে আলাপ করবো না, হ্যাঁ? আপনি যান। এই শালা, ঠান্ডু বাড়ি তুই চিনিস? ওই যে একটা ব্ল্যাক মান, তুই জানিস? কলকাতা থেকে যে চোরাচালানির ব্যবসা করে তুই জানিস, আর আমাকে তুই ব্ল্যাক মান বানাতে চাস? এই শালা, হ্যাঁ, তুই আমার পারিবারিক ইতিহাস জানিস না? জানিস? হান্নান এই বাসায় আছে, এই বাসায় বড় হয়েছে, ঠিক আছে, কিন্তু ইদানিং করে হান্নানের আচার ব্যবহার কিন্তু একেবারে ভালো লাগছে না। এই বাড়ির মান সম্মান কিন্তু হান্নান ডোবাচ্ছে। আমাদের মেজো, ও তো এই বাড়ির মান সম্মান তার মাথায় নাই। উপলব্ধ সে হান্নানের ঘাট ধরে সে রাস্তা দিয়ে হাঁটে, তা আমাদের মান সম্মান থাকবে? এই বাড়ির মান সম্মান থাকবে? আর হান্নান কি, ওকে আমাদের ভাই? এত কথা তো দরকার নেই। ব্যাপারটা হলো, যদি অবজারভেশনে হান্নানের এই অপরাধগুলো ধরা পড়ে থাকে, অন্যায়গুলো ধরা পড়ে থাকে, ওকে ঘাট ধরে বাসা থেকে বের করে দিলি। হ্যাঁ, ও তো এমন কেউ না, আমরা তো ঠেকা না ওর কাছে। ও আমাদের সাথে খায় বলে ও তো আমাদের ভাই না, ও আমাদের সাথে থাকে বলে ও তো আমাদের ফ্যামিলি মেম্বার না। আশ্চর্য, ওকে নিয়ে এত কথা বলার কি আছে? সিম্পল ডিসিশন।
ও যদি আমাদের ফ্যামিলির প্রেস্টিজ নষ্ট করে ওকে ঘাট ধরে বাসা থেকে বের করে দাও, হয়ে গেল। আর মেজর কথা তো বলার কোনো মানে মানে হয় না। ওটা ব্যাককেল, ওটা ছাগল, ও সারাক্ষণ মাথার মধ্যে ঘুরে ঘুরে ধান্দা। আর ধান্দাগুলো কি আমাদেরকে এক্সপ্লয়েট করে। দরকার মেজরকে বাসা থেকে বের করে দেওয়া উচিত। হান্নান কি মানে ওরে নিয়ে তো এত কথা বলার কিছু নাই, ডিসিশন দেন, বেরো যাবে। হান্নান সম্পর্কে তোমরা এতক্ষণ যা বললে সেই ব্যাপারে আমি একমত নই। হান্নান অনেকদিন ধরে আমাদের পরিবারের সঙ্গে আছে, কিন্তু আমি বলি আর হান্নান চলে গেলে ক্ষতিটা হবে কার? তোমাদের ক্ষতি হবে, তোমাদের এই ফরমাসগুলো খাটবে কে? অতএব হান্নান এই বাকি থাকবে। তোমাদের এসব নিয়ে আমার তো মতামতের কিছু নেই, তবুও আমার মতামত হলো চাচা যান যা বলেছে আমি তার সাথে একমত। হান্নান এই বাড়িতে থাকবে। আমার কাপড় দে, জলদি জলদি। 1 2 3 4 5 6 কি রাইটা কাপড় কই? 7টা দিয়েছেন। কিসের 7টা? আমার সাদা প্যান্টটা কই? আপনি 7টাই দিয়েছেন, আমার খেয়াল নাই। 8টা কাপড় দিয়ে গেছে, আমি আমার সাদা প্যান্টটা কই? সাদা প্যান্ট দেন নাই আপনি? ওই তুই এর আগে আমার কালো শার্ট নষ্ট করছিস না একটা? হ্যাঁ হারাইছিস না? হ্যাঁ হ্যাঁ। তা আমার সাদা প্যান্ট কই? এখন 7টাই ছিল, এখানে 8টা ছিল না। দেখ মেজাজ কিন্তু খারাপ করিস না। আপনি খেয়াল করে দেখেন। তুই আমার সাদা প্যান্ট 8 ঘন্টার মধ্যে বাইর করে রাখবি, আমার সময় নেই, আমি আসতেছি আবার, ঠিক আছে? টাকা দেন। কিসের টাকা? বেটা লিখে রাখ। ভাই এবার তো বেশ ভালোই হয়েছে। ওই যে আমাকে ওই বুড়ো কাঁঠাল গাছের দুটো ডাল একদম মরে গেল ভাই, তো দুটো বেচে দিয়েছি 2000, আর ডাব টাব সব বেচে 3000, এই মোট 5000। বড় ডাল বেঁচে দিছি বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? না ওই দুটো ডাল একেবারেই মরে গেল। শোনো, তুমি বোঝাতে চাচ্ছ যে তুমি অনেক সৎ আর ইমানদার, এত ভালো না, বুঝতে পারিস? আমি অনেক মরারে বাঁচাইছি, আবার বাঁচারে মারিছি, চাল গম ডাল সব কোষ্টা মোষ্টা সব বেঁচে উজাড় করে দিয়ে উড়াইছি, বুঝতে পারিস? আমার সাথে এইসব মরা কাঁচা এসব হিসাব করতে আসবো না, যেদিন ধরবো সেদিন কিন্তু ছাড়বো না। তুই আইসিস তো ভালো হয়েছে। তুই তো টাকা পয়সা সব ডালিম বাইরে দিচ্ছিস, তাই না? জব ভাইয়ের অবস্থা জানিস না তো? আরে জব ভাই তো ওই যে প্রজেক্ট নিয়ে ঘোরাফেরা করলো না, ফাইলপত্র নিয়ে ঘোরাঘুরি সার, সেরকম তো কিছু করতে পারলো না। আমার কাছে করছে বাল উড়ে যাবে। তুই এক ব্যবস্থা কর জব ভাইয়ের জন্য। আর তুই তো শুধু ডালিম বাইরে বাঘ দিস, জব ভাইয়ের জন্য একটা বাঘের ব্যবস্থা কর। এই দেখাম না, আমি কিন্তু আমার কোনো সিদ্ধান্তে ডালিম ভাইয়ের আমি টাকা দিইনি। এটা পরিবারের সবার একটা সিদ্ধান্ত আছে, সবাই মিলে মিটিং করে আমার কয়েছে যে শুধু ডালিম ভাই টাকা পাবে, তা আমি ডালিম ভাই দিই। আর তোর যদি জব ভাই দরকার হয় তুই সবার কয়ে সবাই মিলে একটা মিটিং টিটিং করে আমার আমি 1 ভাগ কেন, আমি 6 ভাগ 10 ভাগ সব দিয়ে দেবো, আমি আমার এতে কোনো আপত্তি নেই, বুঝছিস? তা এইসব কথা আমার কাছে বলে লাভ নেই, আর তুই বললি আমিও করবো না, সবার কাছে বললে তার কি হয় না। কি দোস্ত, কাজে তো ওয়ার বাটার পাইলাম নাকি? হ্যাঁ, কেমনে সম্ভব হলো বল দেখি? জোরদার মুল্লুক তা সোজা কথা। এই ঠিকাদারি পেশায় এই হচ্ছে একমাত্র ওষুধ, বুঝলি? হয় দলবাজি, না হলে এই পেশি শক্তি। দেখলি তো, যেই আওয়াজ দিছি বাজার ফাঁকা, কাজ পাই গেলাম। আর তুই সারা জীবন তো মিনমিন করিস, বলে আলোচনা করি, এটা করি ওটা করি, এ করে কখনো এই পেশায় টিকা যায় না, বুঝছিস? শোন দোস্ত, আমি বুঝে গেছি, আর মিনমিন না। আমি হয়েছে কি পরিবারের কথা আর পরিস্থিতির কথা চিন্তা করে অনেক ধৈর্য ধারণ করছি, আর ধৈর্য ধারণ করবো না। এখন থেকে তুই দেখবি আমার ঘাড় তারামি,
ঘাড় তার আমি কত প্রকার কাহাকে বলে দেখায় দেব। গুড বুঝতো, তোকে আরেকটা বিষয়ে এই পরিবারে বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আরে বোকা, তোর বিয়ের বিষয়ে ওই 1 ডজন ভাই বোনের সিরিয়ালে তুই কখন বিয়ে করবি? হ্যাঁ, ওদের সিরিয়াল ধরে বসে থাকলে হবে নাকি তোর? বুঝতো, শোন, কত কষ্ট করে তোর মেয়েটা দেখাইলাম, মেয়েটা সুন্দর না? সবাই বলে মেয়েটা সুন্দর, তোর পছন্দ হয় না? শোন, আমি তোর কোনো কথা শুনতে রাজি না, তোর এই মেয়ের বিয়ে করা লাগবে। আরে চিন্তার কোনো কারণ নেই বোকা, এত বেগুন কচু কত করে? 30 টাকা। এটা 30 টাকা। ঢেঁড়স 20 টাকা। আচ্ছা ঢেঁড়স দেন 3 কেজি, এটা 4 কেজি, ওটা 3 কেজি। শাক কত করে ভাই? কয়টি আছে এখানে? আচ্ছা 8 আটি দেবেন। আর বেগুন কত করে? বেগুন আচ্ছা 6 কেজি বেগুন দেন। বাকিটা ওখান থেকে। এটা কত করে? শশা আচ্ছা কয় কেজি হবে? ম্যাডাম 5 কেজি দেন। কত করে আটি? এটা 6 আটি। নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। যাও ভাই, বাকি যে টাকাটা আছে ফেরত দেবো? হ্যাঁ না, ওটা তোর কাছে রাখ। ভাই, আপনার হাতে বাজার করতে এসে আমার যে কি ভালো লাগে আমি আপনার বুঝতেই পারবো না, খুব ভালো লাগে ভাই। বিউটি, ওই যে আমাদের অফিসে যাই সাহেব আছে না, আমাদের কলিগ, উনি নাই কি একটা নতুন ঢং শুরু করছে বুঝছিস। আমাকে দেখলেই সবার সামনে বলতে থাকে, ম্যাডাম আপনার বাসায় নিয়ে যাবেন না 1 কাপ চা খাওয়াতে? আর আমি প্রত্যেকটা দিন হেসে হেসে বলি, না আজকে না ভাই, কালকে। এই করতে থাকি। কালকেও সবার সামনে, একবার সব কলিগরা আছে তাদের সামনে বললো যে ম্যাডাম চা খাওয়াতে নিয়ে যাবেন না? আমি বললাম যে না। এখন এইভাবে কতদিন চলবে বলতো? কী করবো আমি, কিচ্ছু মাথায় ঢুকছে না। তুমি যদি আমার পরামর্শ চাও, জাহিদ সাহেবকে বাসায় আনা যাবে না। আর এটা অফিসের ব্যাপার, অফিসেই থাক, ঘরে আনার দরকার কি? তার মানে আমার একজন কলিগ আমার বাসায় আসবে, তাকে আমি আসতে বলতে পারবো না? না, আসবে না। বাসায় নিয়ে আসলে কি হবে তুমি জানো না? ভাইরা কি করবে তুমি জানো না? কি দরকার এসব ঝামেলা বাসায় নিয়ে আসার? আশ্চর্য, আমার একজন অফিসের কলিগ, সে আমার বাসায় 1 কাপ চা খেতে আসবে, তাও সে আসতে পারবে না? না, পারবে না। আচ্ছা আপা, আমি বুঝতে পারছি না ওই লোকটাই বা বারবার কেন আমাদের বাসায় আসতে যাচ্ছে, চা খেতে যাচ্ছে। তুমি এই বিষয়টা অ্যাভয়েড করতে পারছো না? তুই কিন্তু এটা একটু খারাপ একটা কথা বললি। একটা মানুষ বাসায় যদি চা খেতে আসতে চায়, তাকে বাধা দেওয়ার মতো কোনো কথা নাই কিন্তু। উনি আমাদের বাসায় আসবে না। ঠিক আছে, আসবে না, হলো তো? আমি বুঝি না মনে করিস? আমি সব কিছুই বুঝি। এতই যখন বুঝো, তাহলে মানতে চাচ্ছ না কেন জাহিদ সাহেব আমাদের বাসায় চা খেতে আসতে পারবেন? পরে আলোচনা করি দোস্ত। এই যে এখন যে প্ল্যানিংটা করছিস আমরা, আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করি। কারণ চিন্তা করে দেখলাম এই মারামারি করে আসলে সমস্যার সমাধান হইতে হবে, তো মনের ঝাল কিন্তু মিটবে না। তার চেয়ে আমরা যে প্ল্যানটা করছি যে বিবাহিত অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট করা, তার মানে অর্থ মানে পুরো বংশধর হলো অবিবাহিত, এটা এমন একটা পন্থা যাতে মানে একদম সমাজ যাতে একদম মিশিয়ে দিতে পারো, একদম মনের ঝালটা একদম মিটে ফেলবে। দোস্ত, আমাদের যাযাবর ক্লাবের আজাদ ভাই আর সজল ভাই আছে না, ওনাদেরকে যদি আমরা সাথে নিতে পারি তাহলে বোধহয় খেলাটা আরো জমে উঠতো। আজাদ ভাই, সজল ভাই, আচ্ছা আচ্ছা, এটা ভালো একটা কথা বলছিস। আর ওনাদের সাথে তো ওই ফ্যামিলির একটা ব্যাপার স্যাপার রয়ে গেছে, ধরে ওনাকে আমরা ভালো হেল্পিং জোস আইডিয়া, বুঝছিস? একটা জিনিস হয়ে গেছে। আর তাছাড়াও কিছু পাইলাম। মেইন কথা হচ্ছে এই বিষয়টা আমাদের এস্টাবলিশ করতে হবে। ও তো এস্টাবলিশ করার জন্য যা যা করার দরকার, মানে ও বেরোতে গেলে, মানে ঘর থেকে যখন বেরোতে যাবে তখন মনে করে যে অপমানটা ও একদম জোস, ওটাতে আমরা শান্তি পাবো। বুঝছো? আর দোস্ত, এই জন্য একটু মাইকিং এর ব্যবস্থা করতে হবে। আর ওই পাড়ার মোড়ে একটা ব্যানার লাগাই দিলে
আর বেশি ভালো। এটা একটা ভালো কথা বলছিস। তাহলে কাজ কর তুই, যে ব্যানারের ব্যবস্থাটা তুই একটু করে দে। সেটা আমি করে দিচ্ছি। আর দোস্ত মাইকিং এর দায়িত্বটা আমি নেব না, তুই নিবি। দায়িত্ব। হ্যাঁ, ওরে দিয়ে দে মাইকিংটা, ঠিক আছে? অর্থাৎ কথা হচ্ছে প্রচারটা যত হয়। তো ব্যানারটা কোথায় লাগবে এটা ভালো করে একটু। আচ্ছা আমি তোকে বুঝিয়ে দেব না, তাহলে কাজ কর, যে আজাদ ভাই আর সজল ভাই কাছে চল। হ্যাঁ, ওনাদের কাছে বলা যাবে তো? কে? আসসালামু ভাই। আরিফলাম তোমরা না এখানে বলি ভাই, আপনি একটু এখানে কি ব্যাপার বলো, তোমরা সবাই একসাথে? ভাই আমরা এই এলাকার সবাই মিলে একটা টুর্নামেন্ট আয়োজন করতেছিলাম। টুর্নামেন্ট ভালো জিনিস। মানে একটু ব্যতিক্রম ধর্মী আর কি, মানে বিবাহিত এবং অবিবাহিতদের নিয়ে একটা ফুটবল টুর্নামেন্ট আর কি, যেটা কখনো এলাকার মধ্যে আগে হয়নি। এটা জমবে। বিবাহিত অবিবাহিত মজার ব্যাপার। খেলবে কারা? ভাই বিবাহিতদের নিয়ে তো কোনো টেনশন নাই, তাছাড়া আপনারা দুজন তো আছেনই, আর মহলতা তো সবই কম বেশি বিবাহিত। আর অবিবাহিতদের তালিকায় তো এক পরিবারের 7 জন। তোমরা এত দুষ্ট হয়ে গেছে কেন বলো তো? আর একটা জিনিস কি জানো, বাদশা তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড ভাই। এজন্য তো ঠিক মানে আমাদের ফুটবল টিমটা খুব জমবে, মানে আপনি বিবাহিত দলে আপনি একদল অন্য দলে ফ্রেন্ডে, মানে ব্যাপারটা আরো। প্রচারের কি অবস্থা? প্রচার মোটামুটি আমরা মানে প্ল্যান কমপ্লিট করে ফেলছি, মাইকিং, ব্যানার, তারপর হচ্ছে কি বলে পোস্টার, এগুলো শুরু করো। আপনাকে বলে না বলে করি কিভাবে ভাই? আপনার এলাকার বড় ভাই বুঝিনি তো আমাদের, মানে বললি তো শুরু করা ঠিক। বুঝছি বুঝাই দিতে চাইছো, বুঝছি। জি ভাই, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। টাকা পয়সা যা লাগে তা তো আমরাই দিব। কিভাবে খেলাটা সুন্দর করা যায় ওই চেষ্টা করো ভাই। আপনারা কোনো টেনশন নিন না, মানে যা করার আমরা তো আছি, আমাদের সাথে কিছু বন্ধু বান্ধব আছে, সবাই মোটামুটি মানে একচোট্টভাবে কাজ করে যাচ্ছে। জাস্ট আপনারা একটু সহযোগিতা করেন আর গাইডলাইনটা দেন। সেটা তো করবো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, কোনো ঝামেলা যেন না হয়। সেটা হবে না, দুষ্টমি করতে করতে যেন আমাদের প্রতি মানে বিশ্বাসটা রাখতে হবে। ঠিক আছে ভাই, তাহলে যখন যা প্রয়োজন হয় আমার বলো। আচ্ছা প্রচার চালা যাবে, প্রচার জোরে সোরে হয় জানো। টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পাশে জি ভাই, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। এর আগেও তো আমি কয়েকবার আপনার কাছে আসছিলাম বিভিন্ন প্রজেক্ট নিয়ে, বিভিন্ন প্রস্তাব নিয়ে, তা আপনি তো কোনোটাই সমর্থন করেননি, বরঞ্চ খারিজ করে দিয়েছে। দাদার কাছে গেলাম, দাদাও বললো যে বাস্তববাদী। তো ওই বাস্তববাদী হয়ে একটা বাস্তব প্রজেক্টে আসি আজকে। তা আমার কাছে মনে হয় যে আমি খুব জলদি আশা করছি যে এটা আপনি সমর্থন করবেন, এবং আমার বিশ্বাস যে আমি এটা কাজটা করতে পারবো। কি সেটা হলো যে শহরের উপরে আমি একটা টেইলারের দোকান খুঁজে পেয়েছি। তো ওই মালিকের সাথে আমার ভালো সম্পর্ক, আমাকে খুব ভালোবাসে। তো উনি বললেন যে তুমি যদি 2 লাখ টাকা দিতে পারো তাহলে তুমি এটা মালিক হয়ে যেতে পারো, তোমাকে দিয়ে দেবো এটা। আর এটা চালু অবস্থায় চলছে, 10 জন এটা কাটিং মাস্টার আছে, দর্জি আছে, চালু অবস্থায় আছে। তো আমি চিন্তা করেছি যে এটা যদি আমি নিতে পারি তাহলে এটা আমি নাম রাখবো স্টুডেন্টস টেইলার। না, এর আগে তুমি অনেক উদ্ভূত কল্পনা নিয়ে এসছো, স্কিম নিয়ে এসছো। এটা হলো সবচেয়ে নিম্নমানের। তোমাকে এই কাটিং মাস্টার রাখো আর যাই রাখো, তোমাকে কি বলবে? তোমাকে দর্জি বলে ডাকবে সবাই, যেটা আমাদের ফ্যামিলিতে যায় না, আমাদের ফ্যামিলিতে আসে না। আপা আপনি এটা কি বলছেন? আমি দর্জি হতে যাবো কেন? আমি কাটিং মাস্টার হতে যাবো কেন? আমি কি আর সিলি করবো? করবে তো দর্জিরা, কাটিং মাস্টাররা। আমি তো এটার মালিক। যেহেতু মালিক, ওই তোমার স্টুডেন্টসরা, তোমার কর্মচারীরা কাজ করলে সমস্ত কাজেরই এটা তোমার উপর করবে, তোমাকে বলবে দর্জি। খবরদার এই সমস্ত চিন্তা নিয়ে আমার কাছে যদি আসো, ভেবে চিন্তে ভালো করে দেখবো, ভালো করে।
জি ভাই বলেন। নিচে বসবে না, নিচে বস। তুই আমাকে কি পরামর্শ দিয়েছিলি টেলারের কথা? আমাদের ইতিহাসে আমাদের ফ্যামিলির ভিতরে কেউ টেলারের ব্যবসা করেছে? টেলারের ব্যবসা করেছে, তুই আমাকে কি পরামর্শ দিয়েছিস? যার পাশে তালাক করো। আমি তো আপনাকে টেলার্সের ব্যবসা করতে বললাম, না হলে বেকারির ব্যবসা করতে বললাম। আমি তো টেলার্সের ব্যবসা বেছে নিলাম, আমি তো আপনাকে বেকারির ব্যবসা করতে বলছিলাম। হারামজাদা, টেলার্সের তো বেকারি তো আরো জঘন্য। ওটা তো বেলতে হয়, রুটি বেলতে হয়, বিস্কিট বেলতে হয়। বিস্কিট আর রুটি কি এক নাকি? বিস্কুট তো বেকারিতে হয় আর রুটি বেলতে হয়। বেকারিতে কি রুটি বেলে না? এই শালা তোর বাপ কি রুটি বেলে না বেকারিতে? হ্যাঁ, তোকে আমি জুতো পেটা করবো, তোকে আমি পরামর্শ দিতে আসি। ডিলার করো, বেকারি করো, আমাদের যুদ্ধ করতে থেকে করেছে বলা তুই জানিস? জানিস? হ্যাঁ, হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। এক বিরাট ঐতিহাসিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এক বিরাট ঐতিহাসিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। বিবাহিত বনাম অবিবাহিত। হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। এক বিরাট ঐতিহাসিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এক বিরাট ঐতিহাসিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। অবিবাহিত বনাম বিবাহিত। বিবাহিত বনাম অবিবাহিত। অবিবাহিত। বিবাহিত বনাম অবিবাহিত। হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। এক ঐতিহাসিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এক ঐতিহাসিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এদিকে ধরো মাইক। হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। এক বিরাট ঐতিহাসিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এক বিরাট ঐতিহাসিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। বিবাহিত বনাম অবিবাহিত। বিবাহিত বনাম অবিবাহিত। স্থান নাজিরুদ্দিন সিনেমা। কি হয়েছে খালেদ মিয়া? আবার বলো। বিবাহিত লাগছে খেলা, বিবাহিত চলছে খেলা, অবিবাহিত লাগছে খেলা, অবিবাহিত চলছে খেলা। রিকশা চালাও। হই হই কাণ্ড ওই বিবাহিত বনাম অবিবাহিত চলছে খেলা, ওই লাগছে খেলা, লাগছে খেলা। দেখে এদিকে আসেন। কি আরম্ভ করছেন সব? আপনার দোকানে আমি 5-6 বছর ধরে আসি না। সেই বাকি নিজে একটা কাণ্ড করলেন, আমার ইজ্জতটা নষ্ট করলেন, তারপরে কি আমি কোনোদিন আপনার দিকে তাকিয়ে কথা বলেছি? বলি নাই তো। আপনি এখন এসব ঝামেলা করছেন কেন? সারাক্ষণ খালি আমাদের বাড়ির বিরুদ্ধে, আমাদের বাড়ির স্ট্যাটাসের বিরুদ্ধে সম্মান নষ্ট করছেন কেন? সারাক্ষণ খালি কাদের মিয়া, কাদের মিয়া, কাদের মিয়া এইসব কথা বলে বেড়ান কেন? আমি কি করেছি আপনার? কি করেছি আমি আপনার? আবার ফাজলামি শুরু করেছেন না? বেশি মাতবর হয়ে গেছেন। পাড়ার মধ্যে দোকান করেন আর মাতবরি করে বেড়ান। দোকানদার দোকানদারের মতো থাকবেন। প্রশাসনে আমার অনেক রকম লোক আছে, অনেক রকম লোক আছে, বন্ধু বান্ধব আছে। থানায় খবর দেব, পুলিশে এসে 5-6 বাড়ি দিয়ে নিয়ে যাবে। ঠিক আছে? আর কখনো হাবিজাবি কথা বলবেন না, সব কথা আমার কানে আসে। মনে থাকে যেন কথাটা। আসসালামু আলাইকুম দাদা। দাদা কেমন আছেন? আমরা তো একটা কাণ্ড করাই ফেলছি। এলাকার মধ্যে তো ফুটবল প্রতিযোগিতা আয়োজন করছি, বিবাহিত আর অবিবাহিত। এই অবিবাহিত দলের আপনার আমরা খেলোয়াড়,
তারপরে অধিনায়ক এবং কোচ নিয়োজিত করছি। আচ্ছা আমরা তো আপনার ছাড়বো না, আপনার অনেক গল্প শুনছি। আরে কি আর ছাড়াছাড়ি? ছাড়া যাবেই না দাদা। দাদা অনেক গল্প শুনছি, আপনি ছোটকালে অনেক খেলছেন, সেই নৈপুণ্যটা আমরা আবার ফিরে দেখতে চাই। সকালে অনেক খেলেছি আর অনেক গোলও করেছি। জি দাদা, শুনেছি। তোমরা জানো না। আর আমি কিন্তু স্ট্রাইকারের প্লেসে খেলবো। যে অবশ্যই আপনি যা চাবেন তাই হবে দাদা। তো দাদা এই নাজিমউদ্দিন স্কুলের মাঠে বিকাল 4টায় কবে হবে এটা আমরা সময় মতো আপনাকে জানিয়ে দেবো দাদা। প্রস্তুতি নিতে থাকেন দাদা। আপনি কিন্তু দাদা অবশ্যই থাকবেন। আপনার একটা ম্যাচ কিন্তু আমরা চাই। আচ্ছা দাদা, আসসালামু যাতে আলাইকুম। মনে রাখে সবাই এমন খেলা খেলবে। আচ্ছা আসি দাদা। আসসালামু আলাইকুম। আমাকে ফ্যামিলি নিয়ে মনে হয় খেলা শুরু হয়ে গেছে, কিন্তু আমি যদি খেলা শুরু করি সব খেলা বন্ধ হয়ে যাবে। করে দিলাম। বন্ধ করবি কিভাবে? কয়দিন ধরে মাইকিং শুনতেছি, তুই শুনিস না? পোস্টার টানাইছে, বাজারের সামনে ব্যানার লাগাইছে, বাড়ি বাড়ি দাওয়াত দিচ্ছে, বন্ধ কিভাবে করবি? সবই শুনতেছি, সবই বুঝতেছি। আমি জানি কেটা শত্রু কেটা মিত্র আমার, এটা তো আমি জানি ভালো করে। কেটা গুছি জানছি যে এখন তুই খোঁজ নে যে আরো কারা এর সাথে জড়িত, কারা কারা পিছনে বসে ইন্ধন দিচ্ছে, এটা খোঁজ নে। খেলা বন্ধ করে দিচ্ছি। আমার 2টা দিন সময় দে, আমি তোদের সব খবর এনে দিচ্ছি। নে না, তুই সময় নে না। এই জাতীয় খেলা এই জায়গায় হবে না। বিবাহিত বনাম অবিবাহিত খেলা এই জায়গায় হবে না, ঠিক আছে? এটা হচ্ছে একমাত্র কথা। খেলা বন্ধ হচ্ছে তাই। বল ভাই, আজকে তো আপনার বাজার করা। আজকে যেতে পারবো না, অন্য কাউকে যেতে বল। ভাই, সিরিয়াল অনুসারে তো আজকে আপনার দিন। তোকে এই সিরিয়ালের কথা কি বললো রে? হ্যাঁ, আমি যেতে পারবো না শুনিস নাই? বল অন্য কাউকে যেতে। আর যদি কেউ না যায় তা তুই যা। আসলে হচ্ছে কি, এই সিরিয়াল ভেঙে ফেলালি সব দোষ আমার হয়, সব আমার দোষ দেয়, সব কথা আমার শুনতে হয়। এই কথা বলার পরে আরো কিছু বলবি তুই? হ্যাঁ, যা এখান থেকে। আমাদের আছে। বাসায় কেমন আছেন? বসি ভাই। বসো ভাই। আপনারা তো এখন জান না ভাই, মা তো আপনাদের কথা সবসময় বলে, বুঝছেন? তো বুঝা টুলা গেলেন আমাদেরকে। না, ওই সময় টময় হয় না, যাই না। আর মা বিশেষ করে আপনার কথা বলছিল যে বাচ্চাটা পুলিশ, যে বাচ্চা যেন আসে আমার দেখতে। দেখো, এমনিতেই ফুপা বাড়ি, খালা বাড়ি, নানা বাড়ি এগুলো আমরা কখনোই যাইনি। আমাদের কালচারেই ছিল না, প্র্যাকটিসই নেই, যাওয়া হয় না আর কি। ঠিক আছে ভাই, তাহলে উঠি। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বল। এই তো বেরোবো। হ্যাঁ ঠিক আছে। আজ বাজার থেকে ফেরার সময় কয়েকটা ছেলে আমাকে ধরলো। ওরা বললো যে ওরা নাকি একটা ফুটবল খেলার আয়োজন করেছে, বিবাহিত বনাম অবিবাহিত। আর আমাকে নাকি ওই অবিবাহিত দলের কোচ আর অধিনায়ক হিসেবে ওরা দেখতে চায়। আমি বললাম, খালি কোচ আর অধিনায়ক আমি হবো না, আমি স্ট্রাইকার হবো। স্ট্রাইকার ঠিক বলেনি? স্ট্রাইকার হলেই হবে, গোল দিতে হবে। গোল দেবো, অবশ্যই গোল দেবো। অতীতে যেরকম গোল দিয়েছি এদের খেলা তো সেরকম আমি গোল অবশ্যই করবো। খুব খুশি না? খুব খুশি আপনারা। গোল দেবেন, স্ট্রাইকার হবেন, কোচ হবেন। আপনাদের কি কখনো আটকেল হবে না? আটকেল হবে না আপনাদের? আপনারা কি কিছুই বোঝেন না? বোঝেন না যে এই খেলার আয়োজন করা হয়েছে কিসের জন্য?
বিবাহিত এবং অবিবাহিত খেলার প্রতিযোগিতা কেন দেওয়া হচ্ছে এখানে বোঝেন না? আমাদের ফ্যামিলিকে পাংচার করার জন্য। বুঝবে বুঝবে, যখন ফ্যামিলি উড়ে যাবে, ফ্যামিলি তছনছ হয়ে যাবে, তখন বুঝবে, তার আগে বুঝবে না। খেলা তো হবেই, কত কিসিমের খেলা হবে। হ্যাঁ, এই বাড়িতে যদি হুশ জ্ঞান না হবে তাদের মধ্যে খেলা চলবে। মাত্র তো ফুটবল খেলা, তাহলে কত কিসিমের খেলা শুরু হবে এখন। হ্যাঁ, কোনো তো হিসাব রাখে না। এই হিসাব না রাখতে রাখতে মাথা চুল পেকে যাবে সব। অত হিসাব টিসাব বুঝি না, এই খেলা হবে না। এই খেলা আমি স্টপ করে দেবো। এই খেলা আমার কাছে জ্বালা ধরে যাচ্ছে।
হ্যালো হ্যালো শওকত সাহেব, আপনি কোথায়? জি স্যার, আমি তো বাসায়। আচ্ছা, আপনি কি কখনো ফুটবল খেলেছেন? কেন স্যার, এত রাতে ফুটবল কেন? সারাক্ষণ খালি তেড়া তেড়া কথার উত্তর দেন। ফুটবল খেলেছেন কিনা সেটা বলেন। জীবনে ফুটবল খেলেনি এমন লোক আছে স্যার? তার মানে আপনি ফুটবল খেলেছেন?
এই এতক্ষণ কোথায় ছিলে তুমি? কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আমি তোমাদের শহরটা ঘুরে দেখলাম, বুঝছো? এখানে যেখানে যাই শুধু তোমার নাম, তোমার বাবার নাম, সারা শহরে দেখলাম তোমাদেরই নাম। আমার বাবা তো চেয়ারম্যান, আমার বাবাকে নিয়ে তো আলোচনা হবেই। আর তোমার মামা তো ভাইদের নিয়ে তো আরো বেশি আলোচনা হয়। ওরা বিয়ে থা কবে করবে বলো তো? তুমি আবার এর মধ্যে মামাতো ভাইদের কেন আনতেছো? ভাই ওদেরকে ওদের মতো থাকতে দাও। এখানে আসছি একটু আমি রোমান্স করতে। না তুমি একটু হাসি মুখ দিবা, তুমি তার মামাতো ভাইয়ের কথা বলো। কিন্তু আমি তো বড় হচ্ছি, প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে। আমি কি করবো এখন? কতদিন মানে এরকম না করে বসে? প্রস্তাব তো আসবেই, হাজার হাজার প্রস্তাব আসবে। আর বড়ই গাছ চেনো? চিনবো না কেন? বাড়ি যদি বড়ই গাছ থাকে তাহলে ইট পাটকেল দু একটা আসবে। আর তুমি যদি বেড়া দিয়েও মানে রাখো, তাও দেখবা যে ইট এসে পড়তেছে বেড়ার উপর। তুমি কিন্তু মোটেও সিরিয়াস হচ্ছ না। আমি একটা জটিল বিষয় নিয়ে কথা বলছি তোমার সাথে। আর এর মধ্যে সিরিয়াস হওয়ার কি আছে? সিরিয়াস আর কিছু দেখছো না? বিষয়টা তো স্বাভাবিক বিষয়, স্বাভাবিক না? বাড়িতে মেয়ে থাকবে, অবিবাহিত, প্রস্তাব আসবে, প্রস্তাব চলে যাবে, ফিরিয়ে দিবা। তোমাকে সিরিয়াস হতে হবে, তোমাকে আমার দায়িত্ব নিতে হবে, সিরিয়াসলি চিন্তা করতে হবে। আমি তো চাই দায়িত্ব নিতে, আমি তো দায়িত্বশীল হতে চাই, দায়িত্ববান হতে চাই। বলো তো কবে নেবো দায়িত্ব? বলো বলো বলো। আমি রেডি দায়িত্ব নেওয়ার জন্য। আর ভালো লাগতেছে না আসলে, সত্যি আমি তো রেডি। মনে করো যে একদম বন্দুক তাক করে, জাস্ট তুমি বলবা আর আমি ফায়ার করে দেবো। বলো দিন তারিখ ঠিক করো দায়িত্ব নেওয়ার। আমি বাসায় যাই, বাসায় গিয়ে চিন্তা করি, তুমিও বাসায় যাও, ঠান্ডা মাথায় ভাবো। ফেরো ফেরো, একটু ফেরো, একটু ফেরো। একবার তাক কিন্তু করে রয়েছি, মানে বললি ঢিচা। গাড়ি কিনতে চান? হ্যাঁ। আপনি কয়টা গাড়ি কিনবেন? আমি একটা গাড়ি কিনতে চাই। না, একটা গাড়ি কিনলে হবে না, তো দুইটা না তো চারটা। তাহলে দুটো গাড়ি কিনতে চাই। দুইটা গাড়ি আপনি কিনতে চান, তাহলে আপনি কি ডাইরেক্ট করবেন না লোকাল করবেন? আমি লোকাল টোকাল করতে চাই না, আমি ডাইরেক্ট গাড়ি করতে চাই। আচ্ছা, তাহলে মোটামুটি খারাপ হবে না, ভালোই হবে। আপনার গাড়িতে ভালোই আছে। আচ্ছা, তাহলে এখন আমি যেটা জানতে চাই সেটা হলো যে প্রসেসটা কি, আমি কিভাবে গাড়িটা আমি আপনি ব্যাংকের মাধ্যমে চলে যাবেন। আচ্ছা, আপনি 30% ব্যাংকে জমা রাখবেন। আচ্ছা, 70% আপনাকে নুন দিয়ে দিবে। ও রে বাপ, মানে আমি 30% টাকা ব্যাংকে জমা দিব, ব্যাংক আমাকে 70% টাকা দিবে? হ্যাঁ। আচ্ছা, ব্যাংকের টাকা লয় আপনি গাড়ি বাই করে আলাবেন। আচ্ছা, কোনো সমস্যা নাই। আচ্ছা, না ঠিক আছে আনোয়ার ভাই, আমি স্ট্যান্ডে খবর নিয়ে দেখেছি, অনেকে বলেছে যে আপনি এই ব্যাপারে খুব দক্ষ, অনেককে কিনে দিয়েছেন। তো একটা কথা আমাকে দিতে হবে, সেটা হলো যে আমি তো এই ব্যবসা জানি না ভালো করে, আপনি আমার পাশে কিন্তু থাকতে হবে। তাই নাকি? আচ্ছা, তাহলে এটাও সমস্যা হবে না, আপনার গাড়িতে লাভবান হবেন, কোনো সমস্যা হবে না। আর যতটুকু করা লাগে আমি করবো আর কি। হ্যাঁ, আপনি তো আমার পাশে থাকবেন, তাহলে তো আমি পারবো না। সেজন্য আপনার জন্য যদি আমার কষ্ট হয় তাহলে আমি একটু করবো, সমস্যা নাই, কারণ মানুষ তো মানুষের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আনোয়ার ভাই, তাহলে সেই কথা রইলো। আর খুব শীঘ্রই যেহেতু রোডে গাড়ি নামছে, তাহলে এই উপলক্ষে চলেন আপনাকে আমি একটু মিষ্টি খাওয়াই। দাদা, আপনার কাণ্ড জ্ঞান কি একেবারে শূন্য হয়ে গেছে? কিরে, হঠাৎ আমার কাণ্ডজ্ঞান নিয়ে তোরা তো চিন্তা শুরু হলো কেন? চিন্তা হবে না, আপনি মসজিদ থেকে আসার সময় জহুর চাচা স্যান্ডেল নিয়ে চলে আসেন। দেখ, জুম্মার দিন এসব আজে বাজে কথা শুনতে আমি একদম প্রস্তুত নয়। জহুর চাচা নিচে দাঁড়ায় রয়েছে, আমার করলে আমার স্যান্ডেল নিয়ে গেছে। জহুর চাচা বললো আর তুই অমনি এলি আমার কাছে? হ্যাঁ, দেখ তো এই স্যান্ডেল জোড়া কি জহুর চাচার নাকি? এইটা তো আপনার। আমার? হ্যাঁ, আর তুমি জহুর চাচার স্যান্ডেল বেড়ে মনে করি মুখটা ভালো রাখবো জুম্মার দিন, এরা আর ভালো রাখতে দেবে না।
দাদা এই জোসার কাছ থেকে আসলাম, জোসা বললো যে না দাদা স্যান্ডেল আনেনি। জোসা বললো আবার তুই আমার কাছে এসছিস, কি করবো? হান্নান, হান্নান, ওই স্যান্ডেল দে আমাকে। যা আমার সামনে থেকে ছোড়া। আন্নু বলেন, একটার পর একটা প্রজেক্ট হাতে নিচ্ছি আর সব ফেল করছি। কেন করছি জানিস? টাকা। বাসা থেকে তো কেউ টাকা দিতে চায় না, কেউ বিশ্বাসও করে না। এখন আমি ডিসিশন নিয়েছি, নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছি, 2টা বাস আমি নামাচ্ছি। তো এখন তো আমার টাকা লাগবে। 30% টাকা আমাকে ব্যাংকে দিতে হবে, ব্যাংক থেকে 70% টাকা দিবে, গাড়ি রোডে নামবে। তো এখন আমাদের পূব মাঠের যে 1 দাগের 1.5 বিঘা জমিটা আছে না, হ্যাঁ, সেই জমিটা আমি বিক্রি করতে চাই, তুই পার্টি দে। কিন্তু জবর ভাই, জমি বিক্রি করতে হলে তো বাইদের সই স্বাক্ষর লাগবে, তা নাহলে ফারাজ করে আপনার অংশটুক বিক্রি করতে হবে। আরে রাখ তোর ফারাজ ফুরাজ, এগুলো আমি যা আছে সব দেখবো না। প্রতিদিন বাসে যখন টাকা প্রতিদিন বাসায় যাবে তখন ওসব ওটা চিন্তা করবি না। তা ঠিক আছে, অবশ্য গাড়ি কিনে টাকা হলি পরে, টাকা আয় হলি পরে বাড়ির লোক তো সব মাত। তো জব্বার ভাই, আপনি তো গাড়ি কিনতেছেন, তা আমার হেল্পারের চাকরিটা হবে না সুপারভাইজারের চাকরিটা হবে? কি যে বোকার মতো কথা বলিস, তোকে আমি হেল্পারের চাকরি দিতে পারি, তুই হবি সুপারভাইজার। সুপারভাইজার? হ্যাঁ, সমস্ত টাকা পয়সা তোর কাছে জমা দিবি আর তুই আমার কাছে টাকা জমা দিবি। সুপারভাইজার হলে তো আমার অনেক টাকা পয়সা হয়ে যাবে না, আমি অনেক কিছু করতে পারবো না। পার্টি আপনার আমি আনিয়ে দিচ্ছি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে রাত্রি তামাকটা নিয়ে আসবো? হ্যাঁ, তাহলে রাত্রে আমি কি করে চলবো আমাদের? আচ্ছা ঠিক আছে। কদিন ধরেই তোমাকে বলবো বলবো করছি, আর তোমাকে বলেই বা কি হবে? তুমি তো এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, আমার কাছে আশ্চর্য লাগে তোমার মধ্যে দায়িত্ব জ্ঞানটা এখন পর্যন্ত আসলো না। হ্যাঁ, দায়িত্ববোধ তোমার মধ্যে কবে জাগবে? আমার মনে হয় আপনার মতো মুরব্বী থাকতে ও দায়িত্ববোধটা একটু কম কমে থাকবে। হ্যাঁ, ভালো বলেছ। আমি মাথার উপর আছি, সেই জন্য তোমরা সব আলগা আলগা ঘুরে বেড়াবে। হ্যাঁ, এই যে বাচ্চা খুলনা গেল, এসে একটা পাত্রের কথা বলল, তোমরা কেউ কোনো উৎসাহই দেখালে না, তোমাদের কারো কোনো গরজই হলো না। আচ্ছা, একটু খোঁজ খবর তো নেওয়া দরকার ছিল ছেলেটার সম্বন্ধে। আমি বাদশাকে ডেকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও ভাষা কি উত্তর দিল কিছুই বোঝা গেল না। তাই আমি ঠিক করেছি আমি খুলনা যাব। আপনার শরীর স্বাস্থ্য কি ভালো আছে? ফিরে আসতে পারবেন যে? সেজন্য তুমি ভেবো না, খুলনাতে আমার অনেক জানাশোনা আছে, পুরনো জায়গায় অনেক বন্ধু বান্ধব আছে, ওদের মারফত খোঁজ একটা পেয়ে যাবই। তাহলে ডালিমকে সাথে নিয়ে যান। কাউকে লাগবে না। আচ্ছা কলি, সেদিন ফোনে তোমাকে একটা কথা আমার জিজ্ঞেস করা হয়নি, মানে আমি তোমাকে কিভাবে যে বলি কথাটা আমি ঠিক বুঝতে পারছি না। বলে ফেলেন। বলবো?
না মানে আমি জানতে চাচ্ছি যে তোমার মানে দাম্পত্য জীবনের কথা আর কি, মানে সাংসারিক জীবনের কথা, যে তুমি কি ভাবছো? আসলে জব্বর ভাই, সেটা তো একটা বিশাল কাহিনী। আজ তো আমরা ঘুরতে বেরিয়েছি, আরেকদিন বলি। না ঠিক আছে, সেটা কিন্তু সেদিনও ফোনে বললে না, আজকে বলতে চাচ্ছ না, একটা কোথায় জানি একটা রহস্য রেখে দিচ্ছ তুমি। রহস্যটা একটু থাক, তাই না? আরেকদিন বলি, আপনাকে বলবো আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার যখন সময় হয় সেটা বল। এত আসতে চাইছিস আমার বাড়িতে, দেখ দেখ কেমন লাগে। বাহ, অনেক সুন্দর রে তোর বাসা দোস্ত। সেই প্রাইমারি স্কুল, প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কতদিনের বন্ধুত্ব তাই না? হ্যাঁ। অথচ তোর বাড়িতে এই প্রথম আসলাম, আমার খুব ভালো লাগছে দোস্ত। তাও আসতে পারতিস না, সবাই ওই গ্রামের বাড়িতে গেছে, এই ফাঁকে তোকে নিয়ে আসলাম। যাক আমার সৌভাগ্য। বাহ, মেলা ফার্নিচার, ঝকঝকা তকতকা, একেবারে ড্রয়িং রুম তো খুব সুন্দর লাগতেছে। সবই তো তোর কেনা নাকি এগুলা? আরে না, আমার কন্ট্রিবিউশন ফ্যামিলি নেয় না। কি বলিস? টেলিভিশন, সোফা সব তো না, আমার মনে হয় তোরই কেনা। আরে একই কথা বারবার বলতেছিস কেন? আমার কন্ট্রাক্টর এই পেশাই তো পছন্দ করে না কেউ, আমার টাকা পয়সা ফ্যামিলি নেয় না। তাই নাকি? তো আমি তো জানি তুই এই দাঁড়িং তো ভালোই কামাচ্ছিস, তো টাকা পয়সা কি দোস্ত নিশ্চয়ই ব্যাংকে জমাচ্ছিস নাকি? তা তো হচ্ছেই। ভালো ভালো, টাকা পয়সা জমা রাখা ভালো, কিন্তু জমায় জমা রাখে মরার পর তো টাকার কবরে নিয়ে যাবি না, তাই না? হ্যাঁ, একটা কাজ কর দোস্ত, এটা স্বাধীনভাবে আলাদা করে বাড়ি বানা, যেখানে তুই থাকবি, যেখানে আমরা অবাধ যাতায়াত করতে পারবো। এটা বিয়ে শাদী কর, বাড়িটাতে গিয়ে এক কাপ চা খাইলাম, আর এই বাড়িতে কখন আসতে পারবো কি পারবো না আমি তো বুঝতেছি না। তোর আশা পূরণ হবে কিনা জানি না, দেখা যাক। তো চল, আসছিস যখন বাড়িটা ঘুরে দেখ, আশা করি ভালোই লাগবে। চল। ভাই, জালাল ভাই, ও জালাল ভাই। এ ভাই, ও আসেন। ওই যে আপনার আমি বলছিলাম না, হ্যাঁ হ্যাঁ, আমার জব্বার ভাই হ্যাঁ, তার গ্রামের বাড়ির মাঠের জমির অংশটুকু বিক্রি করে ফেলবে। হ্যাঁ, তা আপনি কি কিনবেন? কিনবো তো ভাই, আমি জমি না দেখে কি বলবো? না, দেখতে চাইলে দেখতে পারবেন, জমি খুব সুন্দর জমি, আপনার পছন্দ হবে। তাছাড়া জব্বার ভাই মাঠেই বসে আছে, আপনি কথা বলে করতে পারেন জব্বার ভাই। আচ্ছা চলেন তার সাথে কথা বলি, দেখি কথা বলে তারপরে। হ্যালো আনোয়ার ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা ভাবনা করেন না, কোনো চিন্তা করেন না, আমি খুব দ্রুত জমিটা বিক্রি করছি, ওটা টাকাটা আসলে আমি আপনাকে দিচ্ছি, তারপরে গাড়ি নামবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি চলে আসবো। ঠিক আছে জব্বার ভাই। হ্যাঁ, কি ভাই? ওই যে আপনি জমির খদ্দের দেখতে গেছিলেন না? হ্যাঁ জালাল ভাই। ও জালাল ভাই, হ্যাঁ আপনার কথা বলছি, ও বলছিল। তো এখন আপনি তো আমার পারিবারিক ব্যাপার জানেনই, আমরা তো জমি কখনই বিক্রি করি না, বরঞ্চ জমি কিনি। তো এখন আমি একটা প্রজেক্ট হাতে নিছি, তো আমার কিছু টাকা দরকার, আমি 2টা বাস নামাবো রোডে, তো ইমার্জেন্সি টাকা দরকার। তো আমি আমার অংশের যে জমিটা আছে সেটা বিক্রি করতে চাই, আপনি কি কিনবেন? আমরা কতটুকু বিক্রি করবেন? আমি বিক্রি করতে চাই, ওখানে আছে 1 দাগে 1.5 বিঘা। সব বিক্রি করবেন? না, 1 বিঘা তো বিক্রি করবোই। তো চলেন জমিটা দেখি, যদি জমি দেখে যদি পছন্দ হয় তাহলে জমি আমি নিব। আরে কি আশ্চর্য ব্যাপার, আমার জমি আপনার পছন্দ হবে না, এটা কি করে বললেন? আপনি জমি অবশ্যই পছন্দ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন দেখি, জমি দেখি। না সেটা দেখেন, আমার জমি আপনার পছন্দ হবে, কিন্তু কথা হলো যে আমি খুব দ্রুত বিক্রি করতে চাই, কারণ টাকাটা আমার দ্রুত দরকার। দ্রুত দরকার হলে তাহলে আগামী রোববার চলেন, রোববার দিন চলেন, যাই দেখি। চলেন তাহলে আগামী রোববার গিয়ে দেখি। হ্যাঁ রোববার দেখি, দেখে যদি পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আপনি চিন্তা করেন না, আমার জমি আপনার পছন্দ হবে, আমরা 3 জন গিয়ে রোববার দেখে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি, আমার একটু কাজ আছে। আচ্ছা আচ্ছা, জি 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 জানেন। ঠিক আছে জব্বার ভাই, দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। এই জালাল ভাই। জব্বার ভাই, এই যে আপনি ঠিকাদারি করেন, এতে আপনার অনেক দরজা জানা লাগে না ভাই? এই কাঠকুট বাইরের মানুষের কাছ থেকে কেনেন, ওই যে শুনলাম ওই যে পাশের গ্রামের রাজগণের কাছে অর্ডার দিয়েছে। এইসব না করে এই যে নিজেদের বাড়িরই কত গাছ রয়েছে, মোটা মোটা বড় বড়, ওই 2-1টা কাটে নিয়ে এসে করলে হয় না?
আপনার লাভটাও বেশি হয়, খরচটাও একটু কমে। শোনো ডিম্বু, মানুষকে সব বুদ্ধি দিবা, কিন্তু এই ফতুর হওয়ার বুদ্ধি দিবা না। তুমি কি করে ভাবলা যে আমার ওই পৈতৃক ভিটা, বাপদাদার ভিটার আমি গাছ কেটে নিয়ে আসবো আমার কন্ট্রাক্টরের জন্য? আমার সমস্ত ফ্যামিলির ইমোশন সেখানে জড়িত। শোনো, কখনোই আমি আমার কন্ট্রাক্টরের সঙ্গে ফ্যামিলির বিষয়গুলো জড়াই না, এরা মনে রাখবা। আজও জড়াইনি, ভবিষ্যতেও জড়াবো না। না ওই ঠিকই তো বলেছেন ভাই, গাছ কি জন্য বিক্রি করবেন? ওই আমার একটা দোষ আছে কি যে এই ভাবি এক আর বলে ফেলি আর এক। মানে তা যাকে ভাই, গ্রামে টিরামে একেবারে যান না, গ্রামের লোকজন খুব আপনার কথা বলে। ওই যার সাথে দেখা হয় সেই একই কথা, ওই ভাইয়ের কাছ থেকে খায়নি, ভাইয়ের উপকার পায়নি এমন কেউ নেই। তো ভাই ওই গ্রামে টিরামে মাঝে মাঝে গেলে একটু ভালো হয়। ঠিক আছে, আমি যাবো, সময় হলে যাবো, এরকম পাম দিতে হবে না। ভাই কথা হলো কি, জমি আমার পছন্দ হয়েছে বুঝলেন, অনেক জমি বিক্রি করার ক্ষমতা আপনি রাখেন কি, সেই জিনিসটা কি আমার একটু জানাতে। আশ্চর্য ব্যাপার জালা ভাই, আপনি 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 কি কথা বললেন এটা? আরে ভাই, জমির মালিক আমি, জমি বিক্রি করার রাইট কি এটা আমার না আপনার? না আপনারা তো মনে করেন বাগবাডার হয়েছে কিনা, বা আপনার অনেক ভাই, সেই জন্য মানে সেই কথাটাকে আমার বলা লাগবে। তুই ভাই সাথে আলাপ করিসনি, জমি সম্পর্কে তুই বুঝাসনি, বলিসনি এই জমির মালিক আমি? কথা বলছিস না কেন? তুই বলিসনি? বলিনি মানে সেদিনে আপনার সামনেই তো বললাম যা বলার। তাহলে আমরা আলাদাভাবে বলছি, মালিকানা সম্পর্কে বলছি, সবকিছু সম্পর্কে বলছি। তাহলে এখন কেন বলছে এই জমি দেখার সময়, এখন কেন বলছে এই প্রসঙ্গ যে সমস্যা আছে কিনা, ভাগবটোয়ারা আছে কিনা? তাহলে তুই তুই কি ভাইয়ের সাথে কি আলাপ করিস না? এই কি আলাপ করিস? এই হারাম কর। হ্যাঁ না সে তো আমাকে বলছে, সব ঠিক আছে। এখন আমরা আরেকবার বসি, বসে এটা আর কি দাম দস্তটা ঠিক করিয়া যেটা ওকে এটা ফাইনাল, এটা আমরা এটা করি। আয় তুই দিকে আয়, চশমা তোল, চশমা তোল। তোমাকে না একটা কথা বলবো, আসলে ঠিক কথা মানে কি, একটা পরামর্শের জন্য এসেছি আমার কাছে। হ্যাঁ বল। শুনো, আমি যখন স্কুলে পড়তাম আমার একটা বন্ধু ছিল নাজমুল, ওই কলেজে পড়ার সময় ওরা বদলি হয়ে চলে গেল, তারপরে ওর সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি, কখনো দেখাই হয়নি, তো চলে গেল। হয়েছে কি, ওই নাজমুল এই কিছুদিন আগে এই শহরে আসছে, ওই স্থানীয় কিছু বন্ধু থাকে না, ওদের সাথে দেখা করতে। তো ওদের কাছ থেকে কিভাবে আমার নাম্বারটা পেয়েছে, ফোন নাম্বারটা, ফোন করেছে আমাকে, ফোন করে বলছে আমাদের বাসায় আসতে চায়, আমার সাথে একটু কথা বলতে চায়, বুঝছো তো? সেই জন্যই আসলে আমি কি বলবো বুঝে উঠতে পারিনি, আমি বলছি তোমাকে জানাবো, এই জন্যই তোমাকে জিজ্ঞেস করতে আসলাম। আপা ওকে কি বলবো? আচ্ছা, তোর কোথাকার কবেকার বন্ধু, তাও ছেলে বন্ধু, স্কুলে পড়তো, তারপর কলেজে পড়ে চলে গেছে ট্রান্সফার হয়ে, সে এখানে আসছে এলাকার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে। ও তোর সাথে দেখা করতে চেলো কেন? মানে আমাদের এখানে আসতে চেলো কেন? না অত কিছু তো আমি জানি না, আর কেন আসছে এমনি হয়তো দেখা করতে আসছে, বুঝো না, এতদিন পরে আসছে, আমার সাথে একটা পরিচয় ছিল, ওই জন্যই হয়তো। আমি তো চিন্তাই করতে পারছি না যে তোর একটা বন্ধু, তাও ছেলে বন্ধু, আমাদের বাসায় আসতে চায় তোর সাথে দেখা করতে, আর তুই আবার সাহস করে কথাটা আমাকে বলছিস। মানে আমি বুঝতেই পারলাম না, তুই এত এত সাহস পেলি কোথা থেকে? তোকে কে এত সাহস দিয়েছে? কে? মানে তুই চিন্তা করতে পারলি কেমন করে যে তুই এই কথাটা আমাকে বলবি আর আমি চুপ করে থাকবো? আপা তুমি খেপে যাচ্ছ কেন? খেপে যাওয়ার মতো কোনো কথা বলিনি। আবার তুই বলিস ঠিক খেপে যাচ্ছি কেন? তোর কি মনে হয় না তুই খেপে যাওয়ার মতো কথা বলেছিস? আমি তো শুধু তোমার পরামর্শ চেয়েছি। কিসের পরামর্শ? আরে কিসের পরামর্শ? এখানে পরামর্শের কি আছে? একটা ছেলে কেমন করে এই বাসায় আসতে যাবে? কেমন করে? ও সাহস পায় কেমন করে? আমাদের বাসার নাম বললো কেমন করে? তুই জানিস না আমরা কে? আমি তো জানি, সবকিছুই জানি। আচ্ছা ঠিক আছে, তুমি না তুই ভুলে গেছিস।
আপা আমি তো সবই জানি, এই জন্য তো তোমাকে জিজ্ঞেস করতে আসলাম। এত খাবার কিছু হয়নি। তুমি তোর না, তুই বুঝিস না, তুই বেশি পেকে গেছিস। তুই তুই মানে ভুলে গেছিস যে তুই এ বাড়ির ছোট মেয়ে। তোর মাথায় আসলো কেমন করে আমি তো বুঝতে পারছি না আমার কি করা উচিত এখন তোকে। আর তোকে কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসবে না আর চিল্লাচিল্লি করো না, আসবে না ও। একটা খবর আছে, ওই সেদিন হান্নান জব্বার ভাইরে নিয়ে গ্রামে গেল, সাথে একটা লোক ছিল জালাল নাকি নাম। ওই যে আপনাকে খেজুর বাগানের 1 দাগে 1.5 বিঘে জমি আছে না, ওইটা বেচা কিনার ব্যাপারে একেবারে ফাইনাল। দাম উঠেছে 8,56,000। তো ভাই জমি তো বেচা কিনা প্রায় হয়েই গেল। জালাল কিরা? জালাল কিটা আমি চিনি মিনি নে, ওই গিলো জমি কিনা। হান্নান ছিল সাথে? হান্নানই তো সব। ভাই 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 আমার সামনে হান্নানের ডাইকেন না, আবার হান্নান মনে করবেন আমি ক্লিক করছি। তুমি যাও। হান্নান, ওই হান্নান। জি বলেন। ওই জালাল কিরা? কোন জালাল ভাই? যে জালাল রে তুমি সাথে নিয়ে জব্বরবার সাথে গেলা, যে আমাকে যে 1.5 বিঘে জমি আছে খেজুর বাগানের, ওটা বেচতি। এখন চিন্তিস না জালাল রে, নতুন শাস্তিছ? ওই তো জমি কেনা, আমি জব্বার ভাইয়ের সাথে গেছিলাম, ঠিকই আছে। জব্বার ভাই তো আসলে জমি বেচার অধিকার নেই। জব্বার ভাই কি জমি বেচতে পারে নাকি? জব্বার জমি হলো আপনার বাবার নামে, দাদার নামে। জব্বার ভাই জমি বেচার ভান করে মজা পায়, এই জন্য আমার খদ্দের ডেকে আনতে কয়, আমি খদ্দের ডেকে আনি। জব্বার ভাই কি জমি বেচার ক্ষমতা আছে না? কার জমি কিডা আছে ভাই? আপনি তো পাগল হয়ে গেছেন। জব্বার ভাই মাঝে মাঝে একটু গুমট চাটে, গরম দেখায়, গরম ছুটায়। বুঝতে পারছি, যাও যাও যাও। মামুন, এলাকার ভিতরে এগুলো কি শুরু করছিস? কি শুরু করছিস মানে? এই বিবাহিত অবিবাহিত খেলা এগুলো আমরা বুঝি না, এইসব রাজনীতি চলবে না এলাকার ভিতরে। কার ইন্ধনে এগুলো করতেছে এগুলো আমরা বুঝি। এই তুই বেশি বকবক করিস। আমরা আজাদ ভাই আর সজল ভাইয়ের কাছ থেকে শুনে। কিসের আজাদ ভাই সজল ভাই? আজাদ ভাই সজল ভাইয়ের খাইতে কোনো কাম নাই, তাই না? এলাকার মধ্যে সবাই আছে আমাদের। কিসের এলাকার সবাই আছে? বাইরের একটা ছেলে আইছে, তোরা এলাকার ছেলে বেটা, তোরা বাইরের ছেলে কথা নাচতেছিস। আর তুই চিলাচিলি কথা তুই কি বলতে চাস? এই সব খেলা হবে না, এগুলো বন্ধ কর। তোর কথা হবে নাকি? আমার কথাই হবে। এই সব খেলা ওইটা দিব না, পোস্টার টোস্টার সব খোল। ব্যানার খোল। না খুলে তুই কি করবি? এই ব্যানার ছিঁড়ে ফেলবো কিন্তু সব। আরে মিয়া ভিতরে আসো। আচ্ছা কি খবর বল? কাদের মিয়ার কি খবর? কাদের মিয়া আছে বাড়িতে? আরে মিয়া কাদের মিয়ার কথা ছাড়ো, নিজের কথা ভাবো, নিজে বিয়ে থিয়া করো। দূর, আপনি মজা নিয়ে শুরু করেছেন, সকালবেলা মজা নেন না তো। আমি আমার মতো চেষ্টা করতেছি আমার জন্য, বুঝছেন না? আরে মিয়া কাদের মিয়ার বয়স কত? কত আর হবে? আপনার চেয়ে 2-1 বছর বড় হবে, নাহলে ছোট হবে। আমার চেয়ে 15 বছরের বড়। কি বলেন? আপনার চেয়ে 15 বছরের বড়? হ্যাঁ, যেন দুনু নারকেল। দুনু নাকি? পানি টানি শুকিয়ে জানি তোমার? শুকায় গেছে মানি? দেখো তোমার জন্য শুকায় যায় না, তার আগেই বিয়ে থেকে করো। দূর, আবার আপনি মজা নিচ্ছেন। দেন মালপত্র দেন। যাই আমার হয়ে যাবে। আর ওই যে শুকনোটা আরো অনর চেষ্টা আছে, লাস্টে দেখা যাক কি হয়, বুঝছেন না? এটা কিছু তো হবে। থাকেন। তো ভালো। শোন, তার মানে আমরা যে প্ল্যান করছি, প্ল্যানে আমরা কিন্তু পুরোপুরি সাকসেসফুল। শতভাগ। মনে করে বিবাহিত অবিবাহিত ফুটবল টুর্নামেন্টের ঘোষণা দেওয়ার পর থেকে গ্রামে মহল্লা বোঝার মানুষের মধ্যে যে রিফ্লেক্টটা ছিল, ওদের প্রত্যেকটা পরিবারের মধ্যে প্রত্যেকটা পরিবারের লোক আর বেশি পাগল হয়ে গেছে। আরে দোস্ত, ওদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে আমি অবজারভেশন করে দেখছি, পুরো অ্যাবনরমাল হয়ে গেছে। আর বিশেষ করে বড় ভাইটা আছে না, বড় ভাইটা একবার ঢুকে বাড়িতে আরেকবার বের হয়, আবার ব্যানার দিকে তাকায়, আবার ঢুকে আবার বের হয়। আরে এমন তো একটা কথা আছে বুঝছিস, যে ফ্যামিলিতে মানে উপযুক্ত পাত্রপাত্রে থাকার পরও বিয়ে শাদী হয় না, ওগুলো এমনি পাগল। আর এগুলো সবই পাগল, জাতীয় পাগল যেটা কয়, বুঝছিস? শোন, এখানে আমরা বসে থাকলে কিন্তু হইব না। না না, এমন কিছু করতে হবো। মনে করে যে বিবাহিত অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট আপাতত বাদ, ঠিক আছে? ওইটা কিন্তু আমরা সাকসেসফুল। হ্যাঁ,
এরপরে মনে কর এমন একটা প্ল্যান বাই কর যাতে মনে কর এর চেয়েও বেশি হার্ট হয়, মানে জ্বালাতন শুরু হয়, একদম সমাজে আরো বেশি হেয় প্রতিপন্ন হবে। মনে কর আমাদের উপর অ্যাকশন আসতেই পারে। মামুনি কিছু বের করস না? আচ্ছা তুই একটু বের কর তো। আরে ভাই এটা তো মানে একদিন দুদিনের সময় না, আমরা কয়েকদিন সময় নেই, 2-3 দিন 4 দিন সময় নেই, সময় নিয়ে আমরা সবাই শেয়ার করি জিনিসটা কীভাবে করা যায়। তোরাও চিন্তা ভাবনা কর, আমিও করি। আরে কথায় আছে না ইংরেজিতে যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, আর আমরা রাত ভইরা আমরা গবেষণা করে দেই ওকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়, আমরা সেই ব্যবস্থা করবো ওকে জন্য। শোন আমরা সময় নেবো তো, এত সময় নেবো না, তার হচ্ছে কি পরিকল্পনার পিঠে আমরা আরেকটা পরিকল্পনা করব। এক খেলা শেষ আরেক খেলা শুরু। শোন কথা আছে না যে মায়ের উপর ওষুধ নাই, আমি কিন্তু থিওরিটা চেঞ্জ করুম। এটা হবে কি প্ল্যান, মানে খেলা, খেলার উপরে কোনো ওষুধ নাই, মানে পরিকল্পনা, একটা পিছে একটা পরিকল্পনা, একটা পিছে একটা পরিকল্পনা। তোর মাথায় দিয়ে ইসরায়েলের বুদ্ধি ভরায়। সাহেব কে? শওকত সাহেব। আরে স্যার আপনি? আসসালামু আলাইকুম। স্যার কি মনে করে হঠাৎ খবর না দিয়ে আমার বাড়িতে আসেন? স্যার আসেন আসেন, বসেন স্যার, ঘরে আসেন। না না ঘরে যাবো না, এখানে এখানে বসি। স্যার কি মনে করে হঠাৎ? আপনারা আমি ফোন করছিলাম না? জি স্যার, রাতে ওই ফুটবল খেলার একটা ব্যাপারে না? জি জি জি। আপনি ফুটবল খেলা পছন্দ করেন? অবশ্যই স্যার। খেলেন? জি খেলি, মানে সব সময় খেলি স্যার, এখনো খেলি স্যার। এখনো খেলেন? জি স্যার, ছুটিতে বাড়ি এলে এলাকার সবাইকে নিয়ে একসাথে ফুটবল খেলি। আমার সাইজটা স্যার এই ম্যারাডোনার মতো, এই জন্যে ম্যারাডোনার মতো খেলতে পারি, খেলিও। সবাই আমাকে ম্যারাডোনা বলে ডাকে। স্যার আমার ছেলে তো ফুটবল খেলে, আপনাকে বলেছি। আমি ম্যারাডোনা হতে পারলাম না, কিন্তু আমার ছেলেকে একটা পজিশন আমি নিয়ে যাবই স্যার। স্যার আর্জেন্টিনা দেখেন, গত 3টা বিশ্বকাপে কি করলো তারা? কিছুই করতে পারলো না, একটি বারও চ্যাম্পিয়ন হতে পারলো না স্যার। এই কারণে মনের দুঃখে হাজার হাজার লাখ লাখ দর্শক মনের দুঃখে আত্মহত্যা করছে স্যার। স্যার জানেন ম্যারাডোনা যখন গোল করতে না পারে, যখন হেরে যায় আর্জেন্টিনা, মনের দুঃখে স্যার 3 দিন আমি ভাত খেতে পারি না স্যার। থামেন। আপনার প্রথম থেকে আমি মনে করেছিলাম ঠিকই আপনি একটু হাই অ্যাম্বিশনের লোক, একটু আকাঙ্ক্ষাটা বেশি উপরে। বাংলাদেশের মানুষের সবারই এক সমস্যা, যে যে স্ট্যাটাস থাকে, যে পজিশনে থাকে, যে অবস্থানে থাকে, সেইটা ভাবে না, 100 হাত ওপর নিয়ে ভাবনা চিন্তা করে। প্রাইম মিনিস্টার হতে চায়, প্রেসিডেন্ট হতে চায়। আপনার মধ্যেও দেখতেছি সেই জিনিসটা আছে, এটা ভালো না। ম্যারাডোনা কোথাকার লোক? কোথাকার লোক? আর্জেন্টিনা স্যার। আর্জেন্টিনা কোথায় বলতে পারেন? বলতে পারবেন না, আমি বলতে পারি। ফকল্যান্ড যুদ্ধের নাম শুনেছেন? শোনেননি? এটা আপনার বিষয় না, এটা আমার বিষয়, আমি পড়াশোনা করি, সেই জন্য আমি জানি। আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের যুদ্ধের কথা জানি, আপনি জানেন না। ম্যারাডোনা ম্যারাডোনা করে লাফান। ম্যারাডোনা বানান জানেন? জানেন? জানেন না। ম্যারাডোনা গোল দিতে না পারলে 3 দিন না খেয়ে থাকেন না, তাই না? জি স্যার। আর বাংলাদেশে যে হাজার হাজার মানুষ মরে যায়, ঝড়ে মরে, বন্যায় মরে, অসুখে মরে, কদিন না খেয়ে থাকেন? কদিন না খেয়ে থাকেন? আর সাইজ না, নিজের সাইজ আর ম্যারাডোনার সাইজ একসাথে মেলান। সাইজ একরকম হইলেই আপনি ম্যারাডোনা হয়ে গেলেন না? হ্যাঁ, খালি আছেন উঁচু উঁচু কথা নিয়ে। ভালো হয়ে যান মেয়ে, বুঝছেন? আর এই খেলাধুলা মাথার থেকে সরান, ফুটবল টুটবল মাথার থেকে সরান। ফুটবল টুটবল কিছু নাই, মনে থাকে যেন। যাই স্যার, একটু নাস্তা স্যার, চা স্যার। শোনেন, চাটা পরে খাওয়া যাবে। আমি যেটা বলছি সেটা মনে রেখেন। বাংলাদেশের অবস্থা নিয়ে ভাবেন, নিজের অবস্থা নিয়ে ভাবেন, পরবর্তী প্রজন্মকে নিয়ে ভাবেন, বুঝছেন? বাংলাদেশটাকে যাতে অনেক উপরে নেওয়া যায়, সবাই এই কথা বলবেন, ঠিক আছে?
আসছেন? হ্যাঁ। আমি তো আপনাকে সব কথা বলি, আজও বলবো এবং জানাই, ওই বাড়ির কারো বিয়ে হবে না। অবশ্য নুন খেয়ে নেমকর আমি করতে নেই। আর আপনি ওই যে যার সাথে প্রেম করছেন বাচ্চা ভাইয়ের সাথে আপনার বিয়ে হবে না, আমি 100% শিওর। কারণ কি জানেন, প্রেমাভিনয় করে। আপনার সাথে যেমন প্রেমাভিনয় করে না, এরকম আরও 3-4টে মেয়ের সাথে বাচ্চা ভাই প্রেমাভিনয় করে। নিঃসন্দেহে বিয়ে হবে না। আর আমি আপনাকে অনেক দিন ধরে একটা কথা বলবো মনে করি, বলা হয় না। যাই হোক, ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না। বাচ্চা ভাইয়ের ভালোবাসা ব্যর্থতা আছে, আঘাত আছে। তো আমার ভালোবাসায় কিন্তু কোনো ব্যর্থতা নাই, নিটুর একেবারে খাঁটি ভালোবাসা। কিন্তু আমার সমস্যা কি জানেন, আমি একটা ভালো মেয়ে খুঁজছি। সেই মেয়েটাই মানে মানে আপনার মতো আর কি। আমি আপনাকে ভালোবাসতে পারি। আপনার সাহস তো কম না। যান 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 এখান থেকে। হ্যালো হ্যালো বাচ্চা। হ্যালো জোনাকি, আপনি পেয়েছেনটা কি? মানে কি হয়েছে বলো তো? আপনার নিজে অপমান করেও আপনার স্বাদ মিটে নাই। বাড়ির কাজের লোক দিয়ে আপনি আমার অপমান করাইলেন। আরে বাবা কি হয়েছে বলবা তো? কি হয়েছে মানে? হান্নান আমারে যা খুশি তাই বলতেছে। তার এত বড় স্পর্ধা, সে আমারে প্রেমের প্রস্তাব দেয়। তুমি কোথায়? দাঁড়া আমি আসতেছি। না, আপনার আশা লাগবে না। খুব বেশি করে চেষ্টা করছি, কিন্তু আমি কোনো ফল পাচ্ছি না, কাজ আমি পাচ্ছি না। থাম, বিশ্বাস করেন ভাই। এত বক বক করবি না। আমি তো তোকে বলেছি, তুই এত লোক কাজের লোক পায়, এত বাড়িতে কাজের মেয়ে লোক আসে, তুই জোগাড় করতে পারিস না? খুদার কসম বিশ্বাস করেন, আমি চেষ্টা চালাচ্ছি, দিনের পর দিন চেষ্টা চালাই, প্রত্যেক দিনই চেষ্টা চালাই। খোদার কসম, খোদার নাম নিয়ে মিথ্যা কথা বলিস? তুই যদি আজকে অফিস থেকে আসার পরে আমার বাড়িতে কোনো কাজের মেয়ে না দেখি, তাহলে তোকে কিন্তু এই বাড়ি থেকে বের করে দেবো। আমি কাজের ফাঁকে আমার কোনো কথা না, আমি যেটা বলছি সেটা মনে রাখ। খবর কি রে? স্যার ভালোই। ভাড়াটা পাচ্ছিস ঠিক মতন? ওই আগে শুনে একটু কম হয়। আর কোনো সমস্যা হচ্ছে? সমস্যা স্যার, জীবনে একটা ভুল করে আলাইছি। কি? একটা করে আলাইছি। ইডিয়ট। তো বউটা কোথায়? স্যার একটা দেশে থাকে, আর দুইটা ঢাকায় থাকে, আর একটা এনেই থাকে। ভাই, আমি পারলাম না, আমি এই সংসারটাকে ভালো মতো চালাতে পারলাম না। তোমার কথা মতো আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি সফল হতে পারলাম না। তুই আমাকে মাফ করে দিস বড় ভাই, তুই আমাকে মাফ করে দিস। আমার আর এই দুনিয়াতে থাকার কোনো দরকার নেই। আমি যেন খুব তাড়াতাড়ি তোর কাছে চলে যেতে পারি। আল্লাহ, তুমি তোমার এই অধম বান্দাকে মাফ করে দিও, তুমি মাফ করে দিও আল্লাহ, তুমি মাফ করে দিও।
আপনি তো আর যশোর আসবেন না। কি করে আর যশোর আসি বলো? যশোর আসার সব পথ তো তুমি বন্ধ করে দিয়েছো, তাই না? তাই বলে একবারও আসবেন না? মনে হয় না। কি করে আর আসবো? কার কাছে আসবো? আপনি কাঁদবেন না প্লিজ।